আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম আমি জামিয়া ফজরিদি। আজকে আলোচনা করব ভার্ব নিয়ে। ছোটবেলার সবচেয়ে কমন পার্টস অফ স্পিচ ভার্ব আমরা অনেকবার পড়েছি, কিন্তু আমরা তারপরও ভার্বে অনেক সময় অনেক জায়গায় আটকে যাই। আজকে আমরা ভার্বের ক্লাসিফিকেশনগুলো প্রথমে জেনে নিব। দেখেন, প্রথমে যদি আমরা ভার্বকে ভাগ করি, এখানে দুই ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আমরা ফাইনাইট ভার্বকে যদি আরও ভাগ করি, তখন আমরা দেখতে পাবো একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা অনেক সময় মেইন ভার্বও বলে থাকি। তারপরে আমরা নন ফাইনাইট ভার্বকে ভাগ করলে পাবো জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এখন আসেন আমরা যদি আরও ভাগ করি, প্রিন্সিপাল ভার্বকে ভাগ করলে পাবো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর লিঙ্কিং। আর অক্সিলিয়ারি ভার্বকে ভাগ করলে পাবো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তারপরে আসছে আমাদের আবার ট্রানজিটিভকে যদি ভাগ করি, রেগুলার ট্রানজিটিভ, ইররেগুলার ট্রানজিটিভ। আবার ইনট্রানজিটিভকে ভাগ করলেও সেম, রেগুলার ইনট্রানজিটিভ, ইররেগুলার ইনট্রানজিটিভ। আমরা ক্লাসিফিকেশন তো দেখলাম, কিন্তু এদের বিস্তারিতও জানতে হবে। তাহলে চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। ভার্ব যেসব শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় তাদেরকে ভার্ব বলে। যেই শব্দ কাজ নির্দেশ করবে সেটাই ভার্ব। ভার্বের সাধারণত তিনটি ফর্ম থাকে। কয়টি? তিনটি। নাম্বার 1 প্রেজেন্ট, নাম্বার 2 পাস্ট, নাম্বার 3 পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা শর্ট ফর্মে V1, V2 এবং V3 বলে থাকি। ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মের উপর ভিত্তি করে ভার্বকে আরও দুই ভাগে ভাগ করা যায়। যেমন রেগুলার ভার্ব বা উইক ভার্ব এবং ইররেগুলার ভার্ব অথবা স্ট্রং ভার্ব। অর্থাৎ আপনি ভার্বের পাস্ট মানে V2 এবং পাস্ট পার্টিসিপল V3-র উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারবেন। এখন আসেন আগে একটু বুঝি রেগুলার ভার্ব, উইক ভার্ব এইগুলো কি। যেসব ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার জন্য ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয় তাদেরকে রেগুলার ভার্ব বা উইক ভার্ব বলে। অর্থাৎ আপনার পাস্ট বা পাস্ট পার্টিসিপল করার জন্য ডি বা ইডি যুক্ত করতে হচ্ছে। যেমন লাফ, লাফ কখন পাস্ট হবে? যখন আপনি লাফড বলবেন ইডি হবে। বা পাস্ট পার্টিসিপল কখন হবে? যখন আপনি ইডি যুক্ত করে লাফড বলছেন। আবার জাম্প, জাম্প পাস্ট কখন হবে? যখন আপনি জাম্পড বলবেন। জাম্প পাস্ট পার্টিসিপল কখন হবে? যখন আপনি জাম্পড বলবেন। তাহলে ইডি যুক্ত করতে হচ্ছে পাস্ট বা পাস্ট পার্টিসিপল করার জন্য। তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে রেগুলার বা উইক ভার্ব। অর্থাৎ রেগুলার বা উইক ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়। অর্থাৎ আমরা তাদেরকেই রেগুলার বা উইক ভার্ব বলবো যাদের পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই এবং যারা গঠন করার জন্য ডি বা ইডি যুক্ত করে। তাহলে দুইটা ক্রাইটেরিয়া। এবার আসেন ইররেগুলার ভার্বের ক্ষেত্রে। যেসব ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয় না, অন্য কোনো উপায়ে ভার্বের পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয়, তাদেরকে ইররেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব বলে। যেমন দেখেন, এখানে আছে স্পিক, স্পোক, স্পোকেন। দেখেন তো পাস্ট আর পাস্ট পার্টিসিপল কি একই? না, আলাদা আলাদা। নাম্বার 1 একই যদি হয় হয়ে যাবে উইক, আর যদি হয় ভিন্ন তাইলে হবে স্ট্রং। তাহলে এটা ছিল একই তাই এটা উইক, এটা ভিন্ন তাই এটা স্ট্রং। আরেকটা ক্রাইটেরিয়া ফিল আপ করেছে, দেখেন এখানে কিন্তু ডি যুক্ত হয়নি, এখানে এন যুক্ত হয়েছে। তাহলে এটা স্ট্রং বা ইররেগুলার। আবার দেখেন গো, ওয়েন্ট, গন, এটাতে কোনো কিছুই যুক্ত হয়নি, এটা সম্পূর্ণ ভিন্নভাবে হয়েছে এবং পাস্ট আর পাস্ট পার্টিসিপলে কোনো মিল নেই। তাহলে আমরা বলতে পারছি কি দুইটা একটা আরেকটা থেকে যেহেতু ভিন্ন, ডি বা ইডি যুক্ত হয়নি, তাহলে এটা ইররেগুলার বা স্ট্রং ভার্ব। বাক্যের ভার্বের কাজ এবং সাবজেক্টের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে সম্পর্কের ভিত্তিতে আগে ভাগ করি। আসেন ফাইনাইট ভার্ব, যেসব ভার্ব বাক্যের টেন্স, সাবজেক্ট এবং নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয় তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। টেন্স অনুযায়ী পরিবর্তন হলে, সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী পরিবর্তন হলে, পার্সন অনুযায়ী পরিবর্তন হলে সেগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। কীরকম? আগে দেখেন, they explain the topic, he explains the topic, he explained the topic। পার্থক্য কোথায়? সবগুলো ভার্বে, একটাতে আছে ইডি, একটাতে আছে এস, আরেকটাতে কিছুই নেই, এক্সপ্লেইন। কিন্তু কেন চেঞ্জ হয়েছে বুঝতে হবে। দে যেহেতু প্লুরাল তাই ভার্বও প্লুরাল হবে এবং এই প্লুরালের কারণে আমরা এক্সপ্লেইনকে চেঞ্জ না করে এক্সপ্লেইনেই রাখবো, কারণ এক্সপ্লেইন হচ্ছে প্লুরাল ফর্ম।
এখানে তাহলে সাবজেক্টের কারণে ভার্বটা কি হয়েছে প্লুরাল। আবার দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস এসেছে, তাহলে এখানেও সাবজেক্টের কারণে ভার্ব চেঞ্জ হচ্ছে। আমরা বলেছি যে সকল ভার্ব সাবজেক্টের কারণে চেঞ্জ হয় তাদেরকে, বা টেন্সের কারণে চেঞ্জ হয় তাদেরকে বলি ফাইনাইট ভার্ব। তাহলে এটা সাবজেক্ট টেন্সের কারণে চেঞ্জ হয়েছে, এটাও সাবজেক্ট আর টেন্সের কারণে চেঞ্জ হয়েছে। এরপরে আবার দেখেন হি এক্সপ্লেইন দ্য টপিক, সে ব্যাপারটি বুঝিয়েছিল। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও এখানে এস বা ইএস আসেনি, কারণ এটা প্রেজেন্ট টেন্স ছিল আর এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স অর্থাৎ টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে। তাহলে এক্সপ্লেইন একটা ফাইনাইট ভার্ব যেটা টেন্স, সাবজেক্ট, নাম্বার, পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। ফাইনাইট ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যেসব ভার্বের নিজস্ব অর্থ থাকে এবং বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাদেরকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। অর্থাৎ যেই ভার্বটা কাজ বুঝাবে এবং অর্থটা স্বাধীনভাবে বাক্যে ব্যবহার করা যাবে, একটা নির্দিষ্ট অর্থ থাকবে, সেগুলাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন বলছে হি স্টাডিজ হার্ড ফর দ্য এক্সাম, সে পরীক্ষার জন্য অনেক পড়ালেখা করে। এখানে দেখেন স্টাডি হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এটার অর্থ আছে সেটা কি লেখাপড়া করা। আবার উই ওয়াচড আ মুভি, ওয়াচড একটা ফাইনাইট ভার্ব, কারণ এটা স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ কি, যার অর্থ হচ্ছে দেখা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। এরপরে দেখেন আমাদের বলছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যেসব ভার্ব বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত না হয়ে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয় তাদেরকে অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। অর্থাৎ ওরা মেইন ভার্ব হিসেবে কাজ করে না, ওদের ভূমিকাটা প্রধান নয়, ওরা হচ্ছে মুভিতে খলনায়কের মতো, ওরা নায়ক বা নায়িকা নয়, ওরা হচ্ছে এক্সট্রা ক্যারেক্টার হিসেবে কাজ করে। অক্সিলিয়ারি ভার্বকেও দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি অ্যান্ড মোডাল অক্সিলারি। আসেন আমরা আগে প্রথমে নিচের ছকের মাধ্যমে প্রাইমারি আর মোডাল অক্সিলারি ভার্বের পার্থক্যটি জেনে নিব। প্রাইমারি অক্সিলারি ভার্ব, নাম্বার 1 টু বি ভার্ব, নাম্বার 2 টু ডু ভার্ব, নাম্বার 3 টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। তাহলে এখানে অ্যাম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট ফর্মে, ওয়াজ, ওয়্যার হচ্ছে পাস্ট ফর্মে, আর বি, বিন, বিং এগুলো সব ক্ষেত্রে আসতে পারে। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ আর ডিড। ডু, ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স আর ডিড হচ্ছে পাস্ট টেন্স। প্লুরাল হলে ডু, সিঙ্গুলার হলে ডাজ। আবার টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, হ্যাড হচ্ছে পাস্ট। প্লুরাল হলে হ্যাভ, সিঙ্গুলার হলে হ্যাজ। আর হ্যাড যে কোনোটারই পাস্ট টেন্স, সেটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। আসেন একটু দেখি মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো। প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সে কিভাবে চেঞ্জ হয়, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এইসব মোডাল অক্সিলারি ভার্ব। এগুলো প্রেজেন্ট, ওগুলো পাস্ট। তাছাড়াও কিছু ভার্ব আছে যেগুলো ব্যবহৃত হয়, যেমন মাস্ট, ইউজ টু, নিড, ডেয়ার, ওট টু, এগুলো মোডাল অক্সিলারি ভার্ব। নোট, শুড মোডাল ভার্বটি উচিত অর্থ বোঝাতে ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও। আমরা যেহেতু এখানে দেখছি যে হ্যাঁ শুড মানে পাস্ট টেন্স, বাট এটা সর্বদা সত্য নয়। শুড যদি উচিত বোঝায় তাহলে এটাকে আমরা প্রেজেন্ট টেন্সেও ইউজ করতে পারবো। যেমন ইউ শুড ইট মোর ভেজিটেবলস, তোমার আরও ভেজিটেবল খাওয়া উচিত। এখন আমি কি বলছি যে খেয়েছিলে বা খাবে, বা আমি ভবিষ্যৎ বা অতীত কিছু বুঝাচ্ছি না, আমি প্রেজেন্ট বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি এটা উচিত অর্থে। তাহলে কি বলবো? ইউ শুড ইট মোর ভেজিটেবলস। অক্সিলারি ভার্বগুলো বিভিন্ন অর্থভেদে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়। কখন হয়? যখন একটা বাক্যের মধ্যে শুধুমাত্র ওই অক্সিলারি ভার্ব ছাড়া আর কোনো ভার্ব কাজ করে না। আপনারা যদি এই এক্সাম্পলগুলোর দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন। আই হ্যাভ আ কার, এই যে আই হ্যাভ আ কার, এখানে সাবজেক্ট হচ্ছে আই, কার আবার এখানে অবজেক্ট হিসেবে কাজ করলেও একটা মাত্রই ভার্ব আছে যেটা হচ্ছে হ্যাভ। এখন আপনি কি হ্যাভকে অক্সিলারি ভার্ব বলতে পারবেন? পারবেন না, কারণ এটা একমাত্র ভার্ব। এই জন্যই অক্সিলারি ভার্বটাকে এখানে আমরা মেইন ভার্ব বলবো। যদিও এটা জন্মগত অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে কাজ করছে মেইন ভার্ব হিসেবে, তো এটা মাথায় রাখতে হবে। তারপরে দেখেন জিহাদ ইজ গুড অ্যাট স্টাডিং, এখানে জিহাদ সাবজেক্ট, অ্যাট স্টাডিং এগুলো আমার অবজেক্ট, এক্সটেনশন আছে গুড অ্যাট স্টাডিং। তাহলে এখানে ভার্ব এটা ইজ কি, মেইন না অক্সিলারি? যেহেতু আর কোনো ভার্ব নেই, ইজ জন্মগতভাবে অক্সিলারি ভার্ব হওয়া সত্ত্বেও এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করবে। তারপরে আছে হ্যাভ আ সিট,
অর্থাৎ সিটে বসো। তাহলে এখানে দেখেন এই যে একটা আদেশ বোঝাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আর কোনো ভার্ব নেই, তাই আপনি এখানে হ্যাভকে হেল্পিং বা অক্সিলারি ভার্ব বলতে পারবেন না, এটা এখানে মেইন ভার্ব। তাহলে আজকে আমরা এখানেই দেখলাম যে আমাদের ফাইনাইট ভার্ব কী কী আছে এবং কত প্রকার ও কী কী। ওকে, এরপরে আছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যেসব ভার্ব বাক্যের টেন্স সাবজেক্ট এর নাম্বার বা পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না, অর্থাৎ আপনার টেন্স সাবজেক্টের নাম্বার বা পার্সন যেটাই থাক কখনো পরিবর্তন হয় না নন ফাইনাইট ভার্ব, সকল ক্ষেত্রে সর্বদা একই ফর্মে থাকে। যেমন আপনি প্রথমে এক্সাম্পলটাই দেখেন, সুইমিং ইজ ফান, এখানে সুইমিং আছে জিরান্ড হিসেবে। রৌনক আস্কড মি টু হেল্প, এখানে টু হেল্প আছে ইনফিনিটিভ হিসেবে। দ্য ক্রাইং বেবি নিডস অ্যাটেনশন, ক্রাইং শব্দটি আছে কি হিসেবে, ক্রাইং শব্দটি আছে পার্টিসিপল হিসেবে। আর এই শব্দগুলো আপনি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যাই লিখেন কখনোই কোনোদিনই চেঞ্জ হবে না। আমাদের নন ফাইনাইট ভার্ব প্রধানত 3 প্রকার, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এখন এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে আরেকটু বিস্তারিত বুঝে নেই। জিরান্ড কোনটা? জিরান্ড হচ্ছে যদি কোনো ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনে রূপান্তরিত হয় এবং অবজেক্ট বা সাবজেক্টের মতো কাজ করে তাকে জিরান্ড বলে। তাহলে আপনার জিরান্ড হওয়ার শর্ত দুইটা, কয়টা? একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হতে হবে এবং আরেকটা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করতে হবে। তাহলে আসেন দেখি এক্সাম্পলগুলো। আচ্ছা, জিরান্ডের আরেকটা নাম আছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন মানেও জিরান্ড, একই কথা। এখানে দেখেন রিডিং ইজ আ গুড হ্যাবিট, এখানে ভার্বের আগে আছে এর মানে এটা সাবজেক্ট এবং ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা আমরা কি বলবো? জিরান্ড। হি অ্যাভয়েডেড, এখানে ভার্বের পরে আছে মানে এটা অবজেক্ট, আবার ভার্বের সাথে আইএনজি হয়েছে, অবজেক্ট যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে সেটা জিরান্ড। হি লাভ সুইমিং, ভার্বের পরে আছে মানে এটা অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তাহলে এটাও একটা জিরান্ড। চলে যাচ্ছি পার্টিসিপলে। কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাকে পার্টিসিপল বলে। তাই পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। পার্টিসিপল 2 প্রকার। তাহলে আমাদের পার্টিসিপল হওয়ার জন্য 2টা শর্ত মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আসি পার্টিসিপল 2 প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল যেখানে ভার্বের সাথে আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর পাস্ট পার্টিসিপল যেখানে ভার্বের থার্ড ফর্মও অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। এই দুটো হচ্ছে আমাদের পার্টিসিপল। যেমন এখানে খেয়াল করে দেখেন, দ্য ক্রাইং বেবি ওয়েকড এভরিওয়ান আপ, অর্থাৎ কান্নারত শিশুটি সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিল। এখানে আমি যদি আন্ডারলাইন করে বলি ক্রাইং শব্দটি কি, তখন আপনাকে বলতে হবে এটা একটা অ্যাডজেক্টিভ। কেননা এটা অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করছে। কিভাবে? বেবি একটা নাউন, আর আমরা জানি নাউনকে যে মডিফাই করে, নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ, পরিমাণ বোঝায়, সেটাই অ্যাডজেক্টিভ। এটা নাউন বেবির অবস্থা বোঝাচ্ছে ক্রাইং, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাছাড়াও এটা আসলে কি? ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা ভার্বের সাথে আইএনজি নাউনকে মডিফাই করছে, তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। আর যেই ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটাই প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন, উই এইট দ্য বেকড পটেটোস ফর ডিনার, আমরা রাতে ডিনারের জন্য বেকড পটেটো খেয়েছি। তাহলে এই যে বেকড, এটা কি? এটাও একটা অ্যাডজেক্টিভ। কেন? নাউনকে মডিফাই করছে। পট্যাটো নাউন, কেমন পট্যাটো? বেকড পট্যাটো, তাহলে আপনার নাউনের অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আবার কোন ফর্মে আছে? V3 ফর্মে আছে, তাহলে V3ও আছে, নাউনকেও মডিফাই করছে, তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। আর যে V3 অ্যাডজেক্টিভ সেটাই আমার কি? পাস্ট পার্টিসিপল। চলে যাচ্ছি ইনফিনিটিভে। ইনফিনিটিভ হলো ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে, V1ই থাকবে, কিন্তু তার আগে একটা টু বসবে এবং এটি বাক্যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করবে। এইটা কখনোই ভার্ব হিসেবে কাজ করে না। 2 + V1 অলওয়েজ নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কখনোই ভার্ব হিসেবে কাজ করে না। যেমন টু লার্ন ইজ ইম্পর্টেন্ট, শিখা গুরুত্বপূর্ণ, এখানে 2 + V1 নাউন হিসেবে আছে, কারণ এটা ভার্বের আগে আছে সাবজেক্ট, আর সাবজেক্ট মানেই নাউন। শি হ্যাজ আ লট অফ ওয়ার্ক টু ডু, ওয়ার্ক আছে তার কি? করার মতো, তাহলে এটা একটা কি? অ্যাডজেক্টিভ হিসেবে আছে। শি স্টাডিজ হার্ড টু পাস দ্য এক্সাম, তাহলে সে পড়ালেখা করে, কিভাবে করছে? হার্ডলি। কেন? টু পাস দ্য এক্সাম, তাহলে এটা কি? উদ্দেশ্য, তাহলে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তাহলে দেখেন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আছে, কিন্তু কোথাও ভার্ব হিসেবে থাকবে না, তাহলে 2 + V1 থাকবে, ভার্ব হিসেবে নয়, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবে থাকবে, সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। এখন চলে আসি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়।
ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। খুবই সহজে বুঝে নেই ট্রানজিটিভ ভার্ব কোনগুলো। সহজ কথায় যে সকল শব্দে ভার্বের পরে অবজেক্ট থাকে বা অবজেক্ট দরকার হয় তাদেরকে বলে ট্রানজিটিভ ভার্ব, এবং যেসব ভার্বের পরে অবজেক্ট থাকে না বা দরকার হয় না তাদেরকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। তবে হ্যাঁ, ইনট্রানজিটিভ ভার্বের পূর্বে প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্ব থাকতে পারে, কিন্তু সেটা অবজেক্ট না। কিরকম দেখেন, শি ন্যারেটেড আ থ্রিলিং স্টোরি। ওকে, এই যেখানে আমি ন্যারেটেড বলেছি, আমি যদি আপনাকে শুধু বলি শি ন্যারেটেড, এই ন্যারেটেড বললে কি আপনি অর্থ পুরোপুরি বুঝবেন? সে বলেছে, ব্যাখ্যা করেছে, কি করেছে, একটা কোয়েশ্চেন বাকি থেকে যায়, তো সেটা অবশ্যই একটা ট্রানজিটিভ ভার্ব যেটা অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারছে না। কিন্তু আবার যদি আপনি এখানে দেখেন, দ্য স্টুডেন্ট বট, শিক্ষার্থীরা এনেছে, কি এনেছে এই প্রশ্নটা থেকে যায়, বাক্য সঠিকভাবে অর্থ প্রকাশ করতে পারছে না। এজন্যই ভার্বের কি দরকার, একটা অবজেক্ট দরকার। তো যেই ভার্বের অবজেক্ট দরকার সেটা অবশ্যই একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি বলবো দ্য স্টুডেন্ট বট আ ল্যাপটপ। তাহলে আমার এখানে ভার্ব থেকে ভার্বের জন্য কি দরকার, একটা অবজেক্ট দরকার, তাহলেই কিন্তু এটা সঠিকভাবে অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু এর পরেরটা একটু দেখেন, হি রিডস, আমি যদি আপনাকে শুধু বলি হি রিডস, সে পড়ে, আপনার মনে কি কোয়েশ্চেন আসবে? সে পড়ে, কি পড়ে, কোথায় পড়ে? আসবে না। কেন আসবে না? সে পড়ে, পড়ছে, এটা তো কোনো সমস্যা না। বাক্যটিতে রিড ভার্বটির পরের অংশ অবজেক্ট হিসেবে নয়, কি হিসেবে আছে দেখেন, এই অংশটা ইন দ্য সেন্ট্রাল লাইব্রেরি, হি রিডস ইন দ্য সেন্ট্রাল লাইব্রেরি, সে সেন্ট্রাল লাইব্রেরিতে পড়ে। এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করে, টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করে, কোথায় পড়ে, প্লেস হিসেবে কাজ করতেছে, ইন সেন্ট্রাল লাইব্রেরি, প্রিপোজিশনাল ফ্রেজ। তো যখন প্রিপোজিশনাল ফ্রেজ আছে তাহলে এটা অবজেক্ট নয়, তাহলে যেই ভার্বের পরে অবজেক্ট নেই বরং প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করছে সেটাকেই আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। সিম্পল, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ আর ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে ইনট্রানজিটিভ। এখন আসেন একটু দেখে নিই অবজেক্ট চেনার উপায়। কোনো সেন্টেন্সে উল্লেখিত ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তবে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। খুবই সিম্পল, আপনি এখানে একটু প্রশ্ন করেন তো, শি রিডস, সে কি পড়ে, আপনি উত্তরে পাচ্ছেন বুক, বই পড়ে, তাহলে এটা একটা অবজেক্ট। বাক্যটিতে রিড ভার্বটিকে কি দিয়ে প্রশ্ন করায়, আমরা উত্তর পেয়েছি আ বুক, তাহলে আ বুক একটা অবজেক্ট। কিন্তু আপনি যদি এখানে প্রশ্ন করেন হি রিডস, সে কি পড়ে, আপনি কি কোনো উত্তর পাবেন? পাবেন না। সে কাকে পড়ে, কোনো উত্তর পাবেন? পাবেন না। যদি আপনি প্রশ্ন করেন সে কোথায় পড়ে, তাহলে উত্তর পাবেন, কিন্তু কোথায় পড়ে জিজ্ঞেস করলে সেটা অবজেক্ট না, কোথায় জিজ্ঞেস করলে সেটা অবজেক্ট না। আপনার কি বা কাকে লাগবে, কি বা কাকে লাগবে, এই দুটি শব্দ মাথায় রাখেন তাহলেই হবে। সহজ কথায় ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বের পরে ফুল স্টপ অথবা অ্যাডভার্ব অথবা প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে। ব্যতিক্রম, বাক্যে ব্যবহার অনুযায়ী কিছু কিছু ভার্ব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় হতে পারে। অর্থাৎ আপনি কিভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে আমরা একটা বাক্য, একটা ভার্বকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয় বলতে পারি। যেমন জিনাত সিংস আ সং, জিনাত কি গায়, গান গায়, তাহলে এখানে এটা ট্রানজিটিভ। জিনাত সিংস বিউটিফুলি, কিভাবে গায়, সুন্দরভাবে, তাহলে এখানে আপনি কি প্রশ্ন করেছেন অবজেক্টকে, কি বা কাকে, আর আপনি এখানে কি প্রশ্ন করছেন, কি ভাবে, তাহলে দুইটা প্রশ্ন আলাদা। কিভাবে প্রশ্ন করলে উত্তর পাবেন বিউটিফুলি, কি গায় তাহলে আপনি পাবেন সং। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবেন অবজেক্ট, অন্যভাবে প্রশ্ন করলে আপনি অন্য কিছু পাবেন। তাহলে অবজেক্ট আছে ট্রানজিটিভ, অবজেক্ট নেই, অ্যাডভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, তাহলে ইনট্রানজিটিভ। কথা শেষ। চলে যায় আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে সংযোগ স্থাপন করে, সেটাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। এই ধরনের ভার্ব দ্বারা কোনো কাজ বোঝানো হয় না, এটা দিয়ে কোনো কাজ বুঝাবো না, বরং কারো অবস্থা বা বৈশিষ্ট্য বুঝাবো। অর্থাৎ এই ভার্ব কোনো কাজ বুঝায় না, খাওয়া, হাঁটা এগুলো বুঝাবে না, কিন্তু কোনো অবস্থা বা বৈশিষ্ট্য বুঝাবে এবং সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করবে। যেমন সিম, বিকাম, অ্যাপিয়ার, ফিল, লুক, সাউন্ড, টেস্ট, স্মেল, টু বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। তাহলে এই নির্দিষ্ট ভার্বগুলো লিঙ্কিং ভার্ব, আলাদা করে কোনো ভার্ব নেই যে এটাই লিঙ্কিং ভার্ব। এই নির্দিষ্ট ভার্বগুলোকে আমরা কি বলবো, লিঙ্কিং ভার্ব বলবো। একটু খেয়াল করেন, আরিয়ান সিমস হ্যাপি, এই যে সাবজেক্ট আর অবজেক্টকে যুক্ত করেছে ভার্ব, এটা লিঙ্ক করেছে, তাই এটা লিঙ্কিং ভার্ব। এবং এটা কোনো ভার্ব হিসেবে কাজ করছে না, এটা অবস্থা বোঝাচ্ছে। আরিয়ানকে কেমন দেখায়, হ্যাপি দেখায়, তাহলে অবস্থা বোঝাচ্ছে, কোনো ভার্ব হিসেবে কাজ করছে না। শি ইজ বিউটিফুল, সে কেমন, তার অবস্থা বোঝাচ্ছে, সাবজেক্ট আর অবজেক্টকে যুক্ত করছে, লিঙ্ক করছে, লিঙ্কিং ভার্ব, এবং কাজ না করে বৈশিষ্ট্য বোঝাচ্ছে।
দে ওয়ার সারপ্রাইজড, দে আর অবজেক্ট, সাবজেক্ট অবজেক্টকে যুক্ত করছে, তারা কি হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। তাহলে এটাও কি তাদের অবস্থা বোঝাচ্ছে, যেটা কাজ নয় অবস্থা বোঝায় এবং সাবজেক্ট আর অবজেক্টকে লিঙ্ক করছে, তাহলে এটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। আবার দেখেন দ্য বয় সাউন্ডস টায়ার্ড, ছেলেটাকে দেখতে কেমন মনে হচ্ছে, ক্লান্ত মনে হচ্ছে। দ্য বয় সাবজেক্ট, টায়ার্ড অবজেক্ট, এই দুটিকে লিঙ্ক করছে, তাহলে লিঙ্কিং ভার্ব। এবং এটা ছেলেটাকে অবস্থা বোঝাচ্ছে, তাহলে ছেলেটাকে দেখে বা শুনে মনে হচ্ছে সে ক্লান্ত, এটা একটা অবস্থা নাকি এটা কোনো কাজ। তাহলে এরকম অবস্থা বা বৈশিষ্ট্য বুঝাবে এবং কোনো কাজ বুঝাবে না, বরং সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করবে। এদেরকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। এই ছিল আমাদের ভার্ব নিয়ে আলোচনা। আর শেষে আপনাদের যেটা পাবেন সেটা আপনারা নিজেরাই পড়ে নেবেন, শুধু একবার রিডিং করবেন, মুখস্থ করে আসলে তেমন কোনো লাভ হবে না। স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্বের 3টি করে ভিন্ন ফর্ম থাকে, অভিন্ন ফর্ম থাকে। আচ্ছা, সেই ভার্বগুলো একটু দেখে নেবেন আপনারা। অর্থাৎ ভার্বের 3টি অভিন্ন ফর্ম, অর্থাৎ যেটার ক্ষেত্রে ফর্ম চেঞ্জ হয় না, এদেরকেই তো আমরা বলি স্ট্রং ভার্বস। দেখেন, যেমন বিসেট ছিল প্রেজেন্টে, পাস্টেও বিসেট, পার্টিসিপালেও বিসেট, আইএনজিতে খালি চেঞ্জ বিসেটিং, এইভাবে করে এখানে অনেকগুলো দেওয়া আছে। তারপরে দেখেন ভার্বের 2টি অভিন্ন ফর্ম, যেখানে 2টা ফর্ম অভিন্ন থাকে, মানে প্রথমটা একরকম থাকে, পরের 2টা অভিন্ন, মানে পরের 2টা আলাদা। যেমন আপনার প্রথমটা যদি অ্যাবাইড হয়, পরেরটা অ্যাবাইড না, পরেরটা অ্যাবাইডেড পার্টিসিপল, মানে এখানে 3টা ফর্মই একই আর এখানে 2টা ফর্ম একই। এরপরে দেখেন সেম এরকম আরও আছে, অনেকগুলো আছে। এখানে হচ্ছে ভার্বের 3টি ভিন্ন ফর্ম, মানে 3টা ফর্মই আলাদা, একটার সাথে আরেকটা মিলবে না। আওয়েক, আওওক আর আওয়াকেন, আর 3টা ফর্মই কি আলাদা হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি তো আপনি কোনটার সাথে করবেন এটা বুঝতে হবে, সবসময় বেস ফর্মের ভার্বের সাথে আইএনজি হয়। সো এখানে আমাদের বেস ফর্ম থেকে আসছে। অথবা আপনি যদি এটা দেখেন বিগিন, বিগেন, বিগান, 3টা ফর্মই আলাদা, আর এটার সাথে আইএনজি করলে বিগিন ইং। এইভাবে করে আপনাদের সব ভার্ব দেওয়া আছে এবং এখানে আছে কিছু উইক ভার্ব বা রেগুলার ভার্ব। উইক ভার্ব বা রেগুলার ভার্ব কোনগুলো, যেগুলো ফর্ম সেম, asked, asked, answered, answered, কোনো চেঞ্জ নেই, সেগুলোকে আমরা রেগুলার বা উইক ভার্ব বলছি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।